অধিনায়ক হিসেবে তো আরও দুটি ম্যাচ অন্ততপক্ষে থাকছেনই লিটন কুমার দাস। আর এই লিটন কুমার দাস কেমন অধিনায়ক সেটি ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন। তিনি একজন স্ট্রাগলিং ব্যাটসম্যান, সেই সঙ্গে অধিনায়ক হিসেবেও তার যে মাঠে প্রজ্ঞা কিংবা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো খুবই হাস্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। যে একাদশ নিয়ে তিনি নামেন সেই একাদশ নিয়ে একটি আলোচনা তো থাকে, তার পাশাপাশি তিনি কীভাবে বোলিং চেঞ্জ করেন, কাকে আগে বোলিংয়ে পাঠান, কাকে দিয়ে কখন বোলিং করাতে হবে, সেই বিষয়গুলো যখন সিদ্ধান্ত নেন সেই বিষয়গুলো আসলে কোনোটাই কার্যকর হয় না। কার্যকর হবে কেমন করে? তিনি ব্যাটিংয়ে একেবারেই ব্যর্থ। অধিনায়ক হওয়ার পরে এখন পর্যন্ত 11 টি-20তে তিনি নেতৃত্ব দিয়েছেন। 11 টি-20তে তার কোনো 50 নেই। 14.90 গড়ে তিনি করেছেন মাত্র 164 রান, সর্বোচ্চ 48। লিটন কুমার দাসের সাথে অধিনায়ক হিসেবে আসলে কোনো কিছুই মানানসই হচ্ছে না। 11 টি-20তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে 9টিতেই তিনি টস হেরেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে টানা 7টি টি-20 ম্যাচে তিনি টস জেতেননি। এরকম অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই বিরল। তিনি টস জিততে পারছেন না, তার অধীনে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারছে না এবং তিনি নিজে পারফর্ম করতে পারছেন না। এমনকি তার অধীনে যারা খেলছেন সেই ক্রিকেটাররাও পারফর্ম করতে পারছেন না। যদি কোনো ক্রিকেটার পারফর্ম করে থাকেনও সেই পারফরমেন্সের কোনো পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে না দলের উপরে, এবং অধিকাংশ ক্রিকেটারের কিন্তু ইন্টেন্টও ঠিক নেই, যেটি আমরা কিন্তু দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে এই 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটিতে। লিটন কুমার দাস আসলে নেতৃত্ব এবং ব্যাটিংয়ে দুই দিক থেকেই তিনি যে কীরকম অবস্থায় রয়েছেন এটি তার প্রমাণ। এই প্রথম টি-20 প্রমাণ করেছে যে তিনি অধিনায়ক হিসেবে এবং ব্যাটার হিসেবে কোনোভাবেই তিনি আর এই দলে উপযুক্ত নয়। তারপরেও লিটন কুমার দাস কেন অধিনায়ক থাকছেন? 2026 পর্যন্ত এই বোঝা বয়ে বেড়ানো বাংলাদেশ দলের জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং গেম প্ল্যানিং ও একাদশ সাজানোর ক্ষেত্রে যেহেতু অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসেরও একটি ইনপুট থাকে, বড় ধরনের একটি কিন্তু চাওয়া থাকে কিংবা রিকমেন্ডেশন থাকে, সেই লিটন কুমার দাস নিজেই যেখানে স্ট্রাগল করছেন, যেরকম নেতৃত্ব তিনি দিচ্ছেন, তাতে করে এই দলটিকে নিয়ে আসলে টি-20 ফরম্যাটে ভালো করার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। সাইফুদ্দিন এতদিন পরে ফিরে তিনি কখনোই কিন্তু মেইন স্ট্রাইক বোলার ছিলেন না। এখানে তাসকিন আহমেদ ছিলেন, তাসকিন আহমেদকে দিয়ে বোলিং শুরু করানো যেত, এমনকি স্পিনার দিয়েও কিন্তু শুরু করানো যেত। মেহেদী হাসান মিরাজ ছিলেন, মেহেদী হাসান মিরাজ অতীতে অনেকবার কিন্তু প্রথম ওভার বোলিং করেছেন। তিনি যদি বোলিং করতেন তাহলে হয়তোবা এরকম শুরুটা হইতো না। তারপরে তাসকিন আহমেদও যদি শুরুটা করছেন বোলিংয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতো না। বাংলাদেশ দল কিন্তু পাওয়ার প্লের 6 ওভারে করেছিল 54, 1 উইকেটে। বাংলাদেশ দল যে পাওয়ার প্লেতে এই রানটি করেছে এর পেছনে কিন্তু মূল ভূমিকা ছিল পারভেজ হোসেন ইমনের। তিনি মাত্র 16 বলে 35 রান করেছিলেন। এরপরে ওয়ান ডাউনে আসলেন লিটন কুমার দাস, যে লিটন কুমার দাস আগের 12 টি-20 ম্যাচে 18.16 গড়ে মাত্র 218 রান করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে খুবই বাজে অবস্থায় রয়েছেন। বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে তিনি কোনোভাবেই ভালো করতে পারছেন না এবং ওয়ানডেতে তিনি বাদ পড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান এই সফরেই কিন্তু বাংলাদেশ প্রথম ওয়ানডেতে তিনি যখন 0 রানে সাজ করে পেয়েছেন, তারপরে কিন্তু লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে। পরের দুটি ওয়ানডে তিনি খেলতে পারেননি। অথচ টি-20 তিনি তো খেলবেনই, কারণ হচ্ছে তিনি যেহেতু অধিনায়ক হয়েছেন, তাকে অধিনায়ক করা হয়েছে এবং হাস্যকরভাবে তাকে অধিনায়ক করা হয়েছে। কারণ সর্বশেষ যে টি-20 ম্যাচগুলো তিনি খেলেছেন সেই টি-20 ম্যাচগুলোতে আহামরি কোনো ধারাবাহিক পারফরমেন্স করেন নাই, যার কারণে তাকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আর ক্যাপ্টেন্সি যখন পেয়েছেন, ক্যাপ্টেন্সি পাওয়া মানে কিন্তু দলে একদম নিয়মিত খেলা, এবং তিনি নিয়মিত খেলবেন এতে কোনো সন্দেহ নাই। আর নিয়মিত খেলতে নেমে প্রথম ম্যাচটিতে তিনি যেরকম ব্যাটিং করলেন, যখন বাংলাদেশ দল 6 ওভারে 54 রান করেছে, ওই সময় তিনি ওয়ান ডাউনে নেমে করলেন 11 বলে 6 রান এবং অহেতুক একটি রিভিউ নিয়ে সেই রিভিউটাও নষ্ট করেছেন। সেই সঙ্গে কিন্তু মোমেন্টামটা নষ্ট করেছেন। অর্থাৎ 11 বলে 6 রান করে তিনি অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন 16 বলে 35 রান করেছিলেন। তিনিও কিন্তু পরবর্তীতে 6 বলে মাত্র করলেন 3 এবং শেষ পর্যন্ত সাজঘরে ফিরে গেলেন। এই যে রানের একটি চাপ তৈরি করেছেন লিটন কুমার দাস, তার এই যে বাজে অ্যাপ্রোচের একটি ব্যাটিং, সেই অ্যাপ্রোচের কারণে তিনি কিন্তু দলের উপরে একটি চাপ প্রয়োগ করেছেন এবং যার কারণে কিন্তু তিনি আউট হয়েছেন। পরবর্তীতে তাহিদ হৃদয় আউট হয়েছেন। আর লিটন কুমার দাসের যেহেতু খারাপ সময় যাচ্ছে, তিনি বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওয়ানডেতে তিনি কিন্তু মিডল অর্ডারে চলে গেছেন, সেই ক্ষেত্রে কিন্তু লিটন কুমার দাস 4 নম্বরে অবশ্যই খেলতে পারতেন। তবে নাইম শেখকে অবশ্যই ওয়ান ডাউনে খেলানো উচিত ছিল অন্ততপক্ষে। এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে, দেখা যাক। এখনো 2টি টি-20 ম্যাচ বাকি রয়েছে। যদি এই 2 টি-20 ম্যাচেই লিটন কুমার দাস দুর্দান্ত কিছু করতে পারেন, একটি অন্ততপক্ষে বাংলাদেশ দল জয় পায়, তাহলে অন্ততপক্ষে লিটন কুমার দাস যে 2026 সাল পর্যন্ত ক্যাপ্টেন্সি পেয়েছেন, সেই ক্যাপ্টেন্সিটা অন্ততপক্ষে কিছুটা কনসিডারেবল হবে বলে মনে হয়। দেখা যাক লিটন কুমার দাস সেটি করতে পারেন কিনা।